হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এএনএম জিএনএম 2026 এর কাউন্সিলিং প্রসেস কিন্তু স্টার্ট হতে চলেছে এবং তোমাদের মনে প্রশ্ন যে এএনএম জিএনএম এর কাউন্সিলিং ঠিক কখন স্টার্ট হবে। তো তোমাদের জানিয়ে রাখি, নেক্সট উইক আমাদের এএনএম জিএনএম এর কাউন্সিলিং এর নোটিশ আমরা পেয়ে যাব এবং আজ থেকে প্রায় তোমরা ধরে রাখতে পারো 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সিলিং এর প্রসেসটা স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু সাফিসিয়েন্ট সময় পাবে তোমাদের ডকুমেন্টস গুলো ম্যানেজ করার জন্য। তো তোমাদের মনে এটাও প্রশ্ন আছে যে স্যার আমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটার বিষয় প্রত্যেক দিনই প্রায় অনেক বেশি কল আসছে, তোমরা অনেকেই মেসেজ করছো, কমেন্টও করছো যে কাট অফ কি বাড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তোমার র্যাঙ্ক যদি 3000 জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আমি বলছি 3000-এর পরে যদি হয় তাহলে তুমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পেতে পারো কি পারো না, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেছো যে কাউন্সিলিং প্রসেস কিন্তু নেক্সট উইক থেকে স্টার্ট হচ্ছে। এবার একটু কাট অফের বিষয়টা আসি। কাট অফ ঠিক কি হতে পারে, কাট অফ কি বাড়বে না কাট অফ আমরা যেরকম এক্সপেক্টেড করছি যে আগের বছর যেরকম গিয়েছিল ঠিক সেই বছর সেই রকমই হতে পারে। তো এখানে একটা প্রশ্ন আসছে যে কাট অফের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে যে কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এবার যদি স্টুডেন্ট বেশি পার্টিসিপেট করে, প্রত্যেকটা স্টুডেন্ট যারা টপার আছে, যাদের র্যাঙ্ক খুব কম আছে, তারা যদি কাউন্সিলিং এ বেশি পার্টিসিপেট করে তাহলে কাট অফটা কিন্তু একটু বেড়ে যায়, অর্থাৎ কম র্যাঙ্কে কলেজ কিন্তু পাওয়া যায়। কিন্তু যারা টপ র্যাঙ্কে আছে, মানে যাদের র্যাঙ্ক খুব ভালো আছে, মনে করো 1000 আছে, তারা যদি কাউন্সিলিং এ বেশি পার্টিসিপেট করে তাহলে কি হবে, তাদের মানে অ্যাকচুয়ালি তার একটা ইফেক্ট আমাদের কাট অফের উপরে পড়ে, অর্থাৎ কম র্যাঙ্কে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক হয়ে যায়, অর্থাৎ কাট অফটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, যদি ক্লোজিং র্যাঙ্ক যদি কম হয় তাহলে কি হবে, কাট অফটা কি হবে, বাড়বে। এবার ব্যাপারটা যেটা হয়ে গেছে এখানে যে জেনপাস ইউজির কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে তোমরা জানো, এবং কাউন্সিলিং স্টার্ট হওয়ার ফলে এই কাউন্সিলিংটা আমাদের শেষ হচ্ছে প্রায় 26 তারিখের দিকে। ঠিক আছে, আর জেনপাস ইউজি যে ক্যান্ডিডেট গুলো যারা কাউন্সিলিং করায় তারা ম্যাক্সিমাম কি করে, তারা ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট হয়। ঠিক আছে, তারা কি হয়, সায়েন্সের স্টুডেন্ট হয়, তারাই এলিজিবল এবং তারা কি নিটের জন্য এলিজিবল। কিন্তু নিটের যে কাউন্সিলিং প্রসেসটা কিন্তু জেনপাস ইউসির প্যারালালি চলছে, এবং নিটের যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেটা জেনপাস ইউসির কাউন্সিলিং এর পরে কিন্তু শেষ হচ্ছে। সেই ক্ষেত্রে কাট অফের কি কোনো পরিবর্তন হবে, এটা আমাদের কিন্তু কাছে বড় প্রশ্ন। আমার যেটা পার্সোনালি যেটা মনে হয়, খুব বেশি আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে এরকম আমার একদমই মনে হয় না। হয়তো কিছু কাট অফ 100 বা 150 খুব জোর নামতে পারে। ঠিক আছে, 100 বা 150 র্যাঙ্ক নিচে নামতে পারে, কারণ যেটা আমরা বলছি যে একটা পয়েন্ট অফ টাইমে এসে সবাই কিন্তু সিওর হয়ে যাবে যে আমার অ্যাকচুয়ালি এখানে কিছু হবে কি হবে না। ঠিক আছে, যারা নিটের ক্যান্ডিডেট আছে তারা জানে যে তারা কোনো কলেজ পেতে চলেছে কি পেতে চলেনি। ঠিক আছে, তো ওখান থেকে আমরা একটা সিওরেন্স তাদের কাছেও আছে যে তারা কোনো কলেজ পাবে কি পাবে না। ঠিক আছে, তার মানে তারা যে এখানে এসে খুব বেশি ভিড় লাগাবে এমনটা কিন্তু খুব একটা বেশি হবে না, কিছুটা ইফেক্ট অবশ্যই পড়বে। এবার যদি জেনপাসের ইফেক্ট যদি ইফেক্ট পড়ে, জেনপাসের ইফেক্টটা কিন্তু এএনএম জিএনএম এর উপরে পড়বে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাট অফ কিছুটা হলেও কিন্তু পরিবর্তন হবে। কিন্তু এটার জন্য আমি খুবই বেশি প্যানিক হয়ে যাব, আমাদের র্যাঙ্ক মানে কম র্যাঙ্কে অনেক বেশি মানে র্যাঙ্কটা অনেকটা কমে চলে আসবে, আমাদের সেই কাট অফের মধ্যে আমরা ফলো করবো না, এমনটা কিন্তু একদমই হতে চলেছে না। খুব বেশি চেঞ্জ হলে লাস্ট ইয়ার যেই পার্সেন্টটা আছে, লাস্ট ইয়ার জেনারেলদের প্রায় আমরা দেখেছিলাম প্রায় 3600 বা 3700 সামথিং ছিল, 3600 শেষের দিকে ছিল, আমি এটাকে 3700 যদি ধরি, তাহলে এই বছর তোমরা দেখতে পারবে যে এখানে খুব জোর হয়তো 150 বা 200 মানে 3500-র মধ্যে ক্লোজিং র্যাঙ্কটা হবে অ্যাজ পার দ্য সেকেন্ড রাউন্ড। ঠিক আছে, তাহলে খুব বেশি কিন্তু তোমাদের মানে টেনশন করতে হবে না। এটা মেনলি আমি কি বললাম, জিএনএম দের জন্য বললাম, এএনএম দের এমনিতেও সেরকম খুব একটা বেশি কিন্তু ইফেক্ট পড়বে না। তো কাট অফ নিয়ে তোমাদের যে একটা টেনশন যে কাট অফ কি হতে পারে, এই বিষয়ে খুব বেশি প্যানিক হইও না। তোমরা বাকি যে প্রসেসগুলো আছে, অর্থাৎ তোমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে সেই বিষয়ে আমরা একটু ধ্যান দেবো। তাহলে আমরা সেই জায়গায় চলে যাই, আমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। দেখো, যখন তুমি অনলাইনে চয়েস ফিলিং করবে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমার কাছে কেউই চাইবে না। ঠিক আছে, ডকুমেন্টস তোমার কখন লাগবে, যখন তুমি একটা কলেজ অ্যালোটেড হয়ে যাবে তোমার কাছে, তখন তোমাকে সেই কলেজে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে তখন এই সমস্ত ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। স্যার শুধুমাত্র এই 3টিকে নিয়ে যেতে হবে না, এর থেকে বেশি প্রায় 10 থেকে 12টি ডকুমেন্টস তোমাকে সেই সমস্ত কলেজে তোমাকে নিয়ে যেতে হবে। কিন্তু এই ডকুমেন্টস গুলো
তোমার কাছে নেই, বাকি যে সমস্ত ডকুমেন্টস আছে, ধরো নাও এইচএস এর মার্কশিট থেকে ধরে নাও, বাকি জিনিসগুলো আছে, মানে যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো তোমার কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থেকে থাকে তাহলে এই তিনটে ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে। একটা হচ্ছে ডোমেনসিয়াল সার্টিফিকেট। ডোমেনসিয়াল সার্টিফিকেটের আবার দুটো ফরম্যাট আছে। ফার্স্ট ফরম্যাট হচ্ছে A1 ফরম্যাট, সেকেন্ড হচ্ছে A2 ফরম্যাট। A1 ফরম্যাটের জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে আগে একটা ডোমেনসিয়াল সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে বানাতে হবে। ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ডোমেনসিয়াল সার্টিফিকেট কিভাবে বানাবো আমি শর্টে বলে দিচ্ছি, এবং একটা ডিটেইলস ডেডিকেটেড ভিডিও আমরা করে নেবো। এই ডকুমেন্টসটা তোমাকে অ্যাটলিস্ট মানে রেডি করার জন্য অ্যাটলিস্ট তোমার কাছে মিনিমাম 20 দিন সময় আছে ধরে রাখো, ঠিক আছে, 20 ডেজ আছে। তো খুব বেশি প্যানিক হয়ে কি হবে না হবে একদম টেনশনে মানে ঘাম হয়ে যাচ্ছে, করার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে যথেষ্ট সময় আছে, অত প্যানিক হওয়ার প্রয়োজন নেই। কিন্তু প্রসেসটা আমরা স্টার্ট করব। এখানে কি করব আমরা, এখানে আমরা প্রথমে একটা, তুমি যদি গ্রাম থেকে হয় তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসবে, আর যদি তুমি মিউনিসিপ্যালিটি থেকে হয় তাহলে মিউনিসিপ্যালিটির একটা কিন্তু সার্টিফিকেট নিয়ে আসবে, ঠিক আছে। সার্টিফিকেট নিয়ে এসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসবে। তারপর সেটাকে আবার অনলাইনে অ্যাপ্লাই করে আবার তোমাকে পঞ্চায়েত প্রধানের আবার অনলাইন এখন সার্টিফিকেট বেরোচ্ছে, সেটা বের করতে হবে। তারপর সেটা নিয়ে তোমাকে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে, সেম তোমার ডোমেনসিয়াল সার্টিফিকেটের জন্য বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। সেটা যখন তোমার রেডি হয়ে যাবে, সেই সার্টিফিকেটটা কিন্তু অন টাইপ অফ কাজে দেয়। তাছাড়া তুমি কি A1 ফরম্যাটটা তুমি বিডিওর কাছে যে তুমি সিগনেচার করে নিয়ে আসতে পারবে। আরো কার কার সাইন হলে তোমার এই কাজগুলো চলবে সেটা আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করব, এবং ইন ডিটেল কিন্তু আমরা যাব। দ্বিতীয় হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। কোথা থেকে নিতে হবে, ফ্রম গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাকে নিতে হবে, ঠিক আছে। এবার তোমার বাড়ির পাশে কোনো একটা মনে করো গ্রামীণ হসপিটাল আছে, সেখানে গিয়ে তুমি যদি বলো স্যার আমাকে মেডিকেল সার্টিফিকেট সাইন করে দাও, তারা কিন্তু দেবে না। তোমাকে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, কিংবা মেডিকেল কলেজ আছে, সে সমস্ত কলেজে গিয়ে তোমাকে এই মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। অবশ্যই সেখান থেকে দেবে, মেডিকেল কলেজ থেকে তো শিওর 100% দেবে, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে কিন্তু গ্যারান্টি দিবে, বা সাব ডিভিশনাল যে আমাদের হসপিটালগুলো আছে সেগুলো থেকে দিবে। কিন্তু গ্রামীণ হসপিটাল থেকে এই সার্টিফিকেটগুলো ইস্যু করে না, কারণ অনেকগুলো টেস্ট করার প্রয়োজন হয়, যেগুলো সেখানে কিন্তু ফ্যাসিলিটি থাকে না, ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের যে সিটিগুলোতে আছে সেখানে যে ভালো হসপিটালগুলো আছে গভর্নমেন্ট হসপিটাল, সেখান থেকে তোমরা বের করবে। এটারও ডিটেলস প্রসেস আমরা কিন্তু আসবো। আর তৃতীয় হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ST SC যারা আছে তাদের আশা করি হয়ে গেছে। এখানে OBC NCL আর EWS, ঠিক আছে, দুটোই দরকার আমাদের। যাদের EWS এর মধ্যে ক্যাটাগরি আন্ডার তোমরা ফল করছো, তোমরা অবশ্যই EWS সার্টিফিকেটটা বের করবে। আর যারা OBC এর মধ্যে ফল করছো, এখনো যারা OBC B, যেটা এখন শুধুমাত্র OBC যারা থেকে গেছো, তোমাদের কিন্তু OBC NCL কিন্তু বানাতে হবে। এটারও একটা ডিটেল প্রসেস, অর্থাৎ এই তিনটি কিভাবে বানাবো তার উপর একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমরা করে দেবো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও। এখানে আমরা সমস্ত কিছু তোমাদের কিন্তু ছোট্ট করে গাইড করে দিলাম। এই মুহূর্তে তোমাদের আমার তরফ থেকে বা ক্র্যাক ভিশন টিমের পক্ষ থেকে সবচেয়ে বড় যেটা তোমাদের কাছে রিকোয়েস্ট, এবং তোমাদের কাছে সবচেয়ে একটা আমরা রিকোয়েস্ট রাখছি আর কি, যে তোমরা কেউই প্যানিক হবে না। যে কোনো ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে, সে আমার ভিডিও দেখে হোক না কেন, কোনোভাবেই প্যানিক হবে না, এবং একটু শান্ত থাকো। যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সেগুলো ধীরে ধীরে রেডি করার চেষ্টা করো। কাটা বাড়বে না কমবে এই সমস্ত চিন্তা ভাবনা করে কোনো আমাদের লাভ হবে না। যেটা হবে সেটা আমরা একসেপ্ট করবো আর কি। বাকি তোমরা ডকুমেন্টস গুলো রেডি করো এবং একটু শান্ত থাকো, প্যানিক হয়েও না, ঠিক আছে। আর যারা মনে করছো যে নেক্সট ইয়ার অর্থাৎ 2027 ANM GNM 2027 এর জন্য প্রিপারেশন নেবে, তোমাদের জন্য ক্র্যাক ভিশন কিন্তু খুব ডেডিকেটেড ব্যাচ নিয়ে চলে এসেছে। তো তোমরা অ্যাডমিশন হতে পারো। যদি অ্যাডমিশনের জন্য তোমরা 9832188873 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আরেকটা কথা বলে দিই, তুমি যদি মনে করো যে না স্যার আমি ইউটিউব থেকে প্রিপারেশন নেবো না, কিন্তু আপনাদের কাছে পড়বো, আমাদের ইউটিউবে কিন্তু কমপ্লিট ফ্রি একটা ব্যাচ আছে, যেটা সম্পূর্ণ সিলেবাস প্রায় 90% সিলেবাস কভার করা আছে। সে সমস্ত ক্লাসেস গুলো ফলো করতে পারো। দ্যাট ক্লাসেস আর ইকুয়ালি বেনিফিটেড। সে সমস্ত ক্লাস থেকে তুমি কি হবে, ইকুয়ালি বেনিফিটেড তুমি হবে, কোনো অসুবিধা তোমার হবে না। তো তোমরা হয় এই ব্যাচটাতে চলে এসো, না হলে ইউটিউব থেকে পড়াশোনা স্টার্ট করো, কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করো। এটা আরো একটা রিকোয়েস্ট যারা নেক্সট বছরের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে। তো এই কথা বলেই আমি আমাদের এই যে ছোট্ট একটা ভিডিও আছে সেটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।